নমস্কার, দেখছেন বাংলা প্রাইম টাইম। আমি রয়েছে কিশলয়, আমার সঙ্গে থাকছে বিশাখা। আজকে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখাবো আপনাদের, স্পষ্টতই মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন কি কি বিষয়? মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন এসআইআর নিয়ে। এর আগে বলেছিলেন এসআইআর হতে দেব না, এবার বলছেন এসআইআর হবে। তিনি বলছেন যান গিয়ে ফর্ম ফিল আপ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন ওয়াকফ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন প্রতিটা বিষয়। কেন মিথ্যাচার করছেন প্রশ্ন করবো আজ। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যে দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার বলেন যে আমি হচ্ছে সংখ্যালঘুদের মাসিহা, এই এত মিথ্যাচার দেখে সেই সংখ্যালঘুরা আস্থা হারিয়েছে, ঘাস ফুলে যাচ্ছে অন্য দলে, দলে দলে ছাড়ছে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুরা। কেন, সেই প্রশ্ন এবং সেই উত্তর খুঁজবো আজ বাংলা প্রাইম টাইমে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে আমরা জানি যে 99.94% ইতিমধ্যেই ফর্ম আপলোডের কাজ এবং ফর্ম বিলির কাজ হয়ে গিয়েছে। 7,65,00,000-এরও বেশি ফর্ম ডিজিটাইজের কাজ হতে শুরু করে দিয়েছে এবং এই ডেটাগুলো প্রত্যেকটা দিন আমরা যখন দিই সেই সময় আমরা একটা সদর্থক ছবি দেখতে পাই, যেখানে এসআইআরটাকে মানুষ রীতিমতো সদর্থকভাবে নিয়েছে এবং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যখনই সুযোগ পাচ্ছেন, সেটা কোনো প্রশাসনিক সভা হতে পারে, সেটা কোনো জনসভা হতে পারে, সেই জায়গায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো দ্বিচারিতার একটা স্ট্যান্ড নিচ্ছেন। কীরকম? একদিকে তিনি বলছেন এসআইআর করে কেন্দ্র একটা মহা বিপর্যয় ডেকে আনছে, মানুষকে এই এসআইআর এর মধ্যে দিয়ে এনআরসি সিএএ করে দিচ্ছে, দেশ ছাড়া করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং তারই মধ্যে আবার তিনি বলছেন যে কোথায় গিয়ে তার দলের যারা সাঙ্গপাঙ্গ তারাই নাকি এসআইআর নিয়ে মানুষকে সাহায্য করছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো এসআইআর প্রক্রিয়াটাকে হস্তগত করার জন্য, নির্বাচনকে প্রভাবিত করার জন্য ঘেঁটে দিতে চাইছেন। আজ গাজলে গিয়ে কি বললেন শুনুন। এসআইআর এর নামে গণবন্দি, ভোটবন্দি, বাংলা ভাষায় কথা বললেই আজ সবাই বাংলাদেশ, যে মানুষটা নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক। তারপরে আপনি নাম লেখালেন, আপনি নিশ্চিন্ত হয়ে দেখবেন নামটা যেন ওঠে, ডাক লিস্টে উঠবে, তারপর আবার হিয়ারিং হবে, হিয়ারিং এ আপনাকে যেতে হবে, না গেলে কেটে দেবে। ভয় দেখানো হচ্ছে সবাইকে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, মালদার মা ভাই বোনেরা, ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না, সবাই বাংলায় থাকবেন। তৃণমূলের নেতা কর্মীরা এসআইআর নিয়ে মে আই হেল্প ইউ ক্যাম্প চালাচ্ছেন। তারা চালাচ্ছেন ভোট সুরক্ষা কেন্দ্র, এটা তাদের কাজ নাকি ইলেকশন কমিশনের কাজ? এই এসআইআর নিয়ে সমস্ত মে আই হেল্প ইউর সব উত্তর দেওয়া তো ইলেকশন কমিশনের কাজ। কিন্তু কাজটা কে করার চেষ্টা করছে? তৃণমূল কংগ্রেস। এবার কি ইলেকশন কমিশনের দায়িত্বটা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বলছেন সভা থেকে, আমার ছেলেমেয়েরা আপনাদের সাহায্য করবে। কেন, মানুষ এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারেন না নাকি ইলেকশন কমিশনের যোগ্যতা নেই? কার বিরুদ্ধে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন। আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে, ব্লকে ব্লকে। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি গাজলে দাঁড়িয়ে বলছেন যে এসআইআর এর কোনো রকম কিছু দরকার পড়লে তার জন্য এসআইআর সহায়তা কেন্দ্র করে দিয়েছে। আপনি যদি আপনার পাড়াতেও দেখেন, প্রত্যেকটা এই মুহূর্তে তৃণমূল দফতরের সামনেই রয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র, সেই ছবিগুলো আমরা দেখাচ্ছিলাম। আর এটাই কিন্তু প্রথম নয়, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কারো যদি কোনো নথির প্রয়োজন হয়, নিশ্চয়ই তার জন্য তৃণমূল কংগ্রেস আছে, তার জন্য তৃণমূলের জনপ্রতিনিধিরা আছেন। একজন তাদের দরজায় গিয়ে করা নাড়লেই, একটিবার করা নাড়লেই সমস্ত কিছু পেয়ে যাবেন। যেরকম রত্না বিশ্বাসরাও বলে থাকেন আর কি। শুনুন মমতা কি বলেছিলেন। যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন, বলবেন আমার নাম নেই, কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না,
মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরো যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে দেবেন। বুদ্ধি খরচ করুন, পড়াশোনায় পা দেবেন না, উত্তেজনায় পা দেবেন না। বিয়েকে বলবেন, দেখুন বাড়িতে আমি আছি, আমার ভাই কাজে গেছে, আমার ভাই কাজ থেকে যখন আসবে এই সময় বলে রাখবো আপনি আসবেন। মমতার দলের কোন নেতা আসলে এসআইআর নিয়ে সাহায্য করার কথা ভাবছেন? মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেই নেতারা এসআইআর নিয়ে সাহায্য করবেন বাংলার মানুষকে যারা আদতে নিজেরা বাংলাদেশি এবং নিজেরা বাংলাদেশি হয়ে ছত্রছায়ায় কারুর স্থানীয় ছত্রছায়ায় লুকিয়ে রয়েছে তারা সাহায্য করবে। দেখুন ছবি দেখাচ্ছি হাটকালনার। যার ছবি দেখছেন তিনি হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, হাটকালনার পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল। তিনি নিজেই স্থানীয়দের মা বাবা সাজিয়ে এখানে এসে সংসার গুছিয়ে পঞ্চায়েত প্রধান পর্যন্ত হয়ে গিয়েছেন। এরা নাকি সাহায্য করবেন এসআইআরে। কি বলছেন এই শ্রাবন্তী মণ্ডল এবং তার স্বামী, শুনুন। যারা রিপোর্টটা করেছে তারা আগে প্রমাণ করুক যে ওটা আমার মা বাবা না, আমার যা ডকুমেন্টসগুলো আছে সব ভুয়ো ফলস, তারা প্রমাণ করুক, তারপরে আমি প্রমাণ করব। আচ্ছা, আমরাই যে রিপোর্ট করেছি সেটা কি ওরা প্রুভ করতে পেরেছে যে আমরা সরিয়েছি বা কিছু? সেটা প্রুভ করুক। যদি প্রমাণ করতে পারে তাহলে দেখা যাবে, তারা প্রমাণ করুক যে আমরা তারা প্রভাব খাটিয়েছি। কারণ ওর দাদা তো বিজেপির এই বর্ধমানের সভাপতি, তো ওর ভাইকে যদি আমি প্রভাব খাটাতে পারি তাহলে ও সেটা আমাকে প্রমাণ করে দেখিয়ে দেখ, প্রমাণ করুক যে আমি প্রভাব খাটিয়েছি। বিএলওর কি বিজেপি ছিল যে যার জন্য বিএলওর হয়ে ওনারা তর্ক করছেন? চল মুক্তাপুরে যত বাসিন্দারা আছে তার মধ্যে মনে হয় 80% বাংলাদেশি। সেখানে তো বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যে আমার নামে অভিযোগ করেছে তারা আগে প্রমাণ করুক তারা কোন দেশি, তাদের বাড়ি কোথায় ছিল, তাদের মুক্তারপুর বাড়ি থাকার আগে তাদের বাড়ি আগে কোথায় ছিল, মুক্তারপুরে এই হিন্দুরা কত বছর ধরে বসবাস করছে, এটা জানার বিষয়। একবার ভেবে দেখুন, যারা নিজেরাই স্থানীয়দের বাবা মা বানিয়ে তারা নিজেরা প্রজেনি ভোটার বলে দাবি করছেন, তারা কারা না? তারা তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী। আর এরাই নাকি তৃণমূলের এসআইআর সহায়তা কেন্দ্রে আপনার আমার সহায়তা করবে। প্রজেনি ভোটারের নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। প্রজেনি বা বংশক্রম দেখিয়ে এসআইআর ফর্ম পূরণ হয়েছে। 2002-এর তালিকায় এদের বেশিরভাগেরই নাম নেই। সীমান্ত লাগোয়া জেলাগুলিতে চমকে ওঠার মতো তথ্য উঠে আসে, যারা বাবা মা দাদু ঠাকুমার নাম দেখিয়ে ফর্ম ফিল আপ করছে। কলকাতায় বেশিরভাগই সেলফ ভোটার, অর্থাৎ যে সমস্ত ভোটারদের নাম রয়েছে 2002 সালের নির্বাচনী তালিকায়। দিনহাটা, কুলতলি এবং পান্ডুয়ার একটি করে বুথে সব ভোটার প্রজেনি ভোটার। কেউ এই গোটা বুথে একজনও 2002-তে ভোটার ছিল না। কারচুপি, বিএলওদের ওপর চাপ দিয়ে তাদেরকে দিয়ে এই ফেক লিস্ট বার করিয়ে নেওয়ার চেষ্টা। কি বলছেন শুভেন্দু অধিকারী, অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। মূলত মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুলভাল বাবা মা দেখিয়েছে। কারণ আপনাদের এটা হিন্দু মুসলিমের বিষয় নয়, হিন্দুদের ক্ষেত্রে আপনি দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সারনেম নামের মিল থাকে। মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে, কিন্তু হাফেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল। ধরা পড়বে। ইউএআইডির খুব শক্ত ব্যবস্থা আছে। সারা পশ্চিমবঙ্গে এই এসআর নিয়ে ঘাপলাবাজি হচ্ছে, লিখে দিন। এই এসআর এ কারোর নাম যদি না ওঠে বৈধ ভোটারের, তাহলে এটা নাগরিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আমার ধারণা পশ্চিমবঙ্গে এসআর এর নামে কেওয়াস চলছে না। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা বুঝতে পারছে কি করবে, কারণ রাজ্যের চালাকির সঙ্গে বদমাশির সঙ্গে রাজ্যের দুর্নীতির সঙ্গে টক্কর দিতে নির্বাচন কমিশন পারছে বলে আমার মনে হচ্ছে না। দিদি বলছে তুমি যদি ডালে ডালে চলো, আমি পাতায় পাতায় চলো, তোমার থেকে আমি অনেক বড় চোর হবো। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় সংখ্যালঘুদের তোষণ করতেন ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য, কিন্তু আজকে তাদের কাছে ভারতীয় সংখ্যালঘুরা তাঁর কাছে একেবারেই সেরকম গুরুত্বপূর্ণ আর নয়। আর সেটা খুব ভালো মতোই বুঝে গিয়েছেন যারা এ দেশের ভারতীয় মুসলিম, তারা খুব ভালো মতোই বুঝে গিয়েছেন সংখ্যালঘুরা। বরং তারা এটাও বুঝে গিয়েছেন তাঁরা নয়, এখন দিদির চোখের মণি
অনুপ্রবেশকারী রোহিঙ্গারা। সেই জন্য আমরা আজকে কি দেখতে পাচ্ছি, আজকে মালদার যে চাঁচল বিধানসভা কেন্দ্র, সেখানে সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় এআইএমআইএম অর্থাৎ মিম তারা নিজেদের কার্যালয় উদ্বোধন করলো এবং সেখানে গুরুত্বপূর্ণভাবে যেটা চোখে পড়ার মতো বিষয়, প্রায় 30 পরিবার তারা তৃণমূল থেকে এআইএমআইএমে যোগ দিলেন, মিমে যোগ দিলেন। এবং এটাও মাথায় রাখতে হবে কোন দিন এটা হচ্ছে, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় গিয়েছেন, সেখানে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, সেই জায়গা থেকে এই ছবিটা উঠে আসছে। এআইএমআইএমে তৃণমূলের পরিবার থেকে সরাসরি যোগদান, হাতে পতাকা তুলে নিয়ে তারা একেবারে দ্বিধাহীনভাবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেখেন না, দেখেননি। এর আগে আমরা টিএমসি কংগ্রেস সব দল থেকে আমরা আজকে মিম পার্টিতে জয়েন করলাম। আমাদের জয়েন করার উদ্দেশ্য হলো, আমরা এর আগে আমাদেরকে টিএমসি পার্টি বা কংগ্রেস পার্টি ব্যবহার করেছেন, আমাদের কোনো লাভ বা কোনো ফলাফল আমাদের কিছু দেয়নি। প্লাস রাস্তাঘাট আমাদের খুব প্রচণ্ড খারাপ। আমরা কতবার বিডিও অফিসে কমপ্লেনও করেছি যে আমরা মিম পার্টি করবো, যাতে ওটা আমার নিজের অধিকারের পার্টি। আমরা সবাই মিলে মিম পার্টিকে সমর্থন করলাম। মাননীয় সংখ্যালঘুরা তো গেল, ভোকারটা হাতের বাইরে। আপনার দলের সংখ্যালঘু নেতা কর্মীরা যাচ্ছে মিমে, আর মিম নেতৃত্ব বলছে আপনি সংখ্যালঘুদের তেজপাতার মতো ব্যবহার করেছেন, অর্থাৎ রান্নায় দিয়েছেন বটে কিন্তু খাওয়ার আগে ফেলে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে ব্যবহার করে তাদের ত্যায্য করেছেন। কি বলছেন মিম নেতৃত্ব, শুনুন। আজকে বিজেপি যেটা বলছে তার পরিপ্রেক্ষিতে মমতা আমাদেরকে ভোট ব্যাংকিং করছে, সংখ্যালঘুদেরকে ভোট ব্যাংকিং। দেখুন আজকে সংখ্যা কেন বলবো, আমাদের তেজপাতা, আমাদেরকে 2% চাকরি দিয়েছে, আমাদেরকে ওনারাই বলছেন 30% আর আমরা চাকরি 2%। মাননীয় আমাদেরকে আসলে তেজপাতা হিসেবে ব্যবহার করছেন। আমরা বলতে চাই মাননীয়াকে যে আমরা তেজপাতা নয়, আমরাই রান্না করবো, আমরাই খাবো, কি দেবো সেটা আমাদের ব্যাপার। আমরা যদি মুর্শিদাবাদের দিকে তাকাই, এই মালদার পাশাপাশি সেখানেও কিন্তু ছবিটা একই। আমরা সেখানেও দেখেছি, যেখানে আমরা 2021-এ দেখেছিলাম যে কংগ্রেস তারা যেভাবে ভোট পেয়েছিল, 2024-এ ঘাসফুল তাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছিল। কিন্তু তারপরে 2024 থেকে শুরু করে এখনো পর্যন্ত সেখানে কিন্তু আস্তে আস্তে অঙ্কটা নিচের দিকে নামছে। আর সেই জায়গা থেকে অধীর রঞ্জন চৌধুরী, যিনি বহরমপুরের প্রাক্তন সাংসদ, তিনিও রীতিমতো সোচ্চার হয়েছেন। এবং এই যে বিচারিতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি আদতে রাখেন না, বরং মিথ্যাচার করেন, আজকে সোচ্চার হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে হারানোর জন্য এই ছেলেটাকেই ব্যবহার করে দাঙ্গা লাগিয়েছিল। মানুষের কাছে এটাই বক্তব্য রাখিয়েছিল একে দিয়েই, যে মুর্শিদাবাদের 70% মুসলমান, 30% হিন্দু। মুসলমানরা মনে করলে 30% হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে। ভোটের বিভাজন হয়েছিল, হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করার ব্যবস্থা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেদিকে ব্যবস্থা নেয়নি, কারণ সেদিন অধীর চৌধুরীকে হারানোটা জরুরি ছিল। কি হলো, খেলা ঘুরে গেল। খেলা হবে করে করে তৃণমূলের খেলা ঘুরে গেল, এবং খেলা ঘুরিয়ে দিলেন তাদের যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুধেল গাই। কার শুনতে ভালো লাগে বলুন? কোন সম্প্রদায় শুনতে ভালো লাগে যে তারা হচ্ছে দুধেল গাই, তারা হচ্ছে তেজপাতা, আরও কী সব কেএফসি যেন রিসেন্টলি শুনছিলাম। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার কি 26-এর ফল অন্য কিছু হতে চলেছে, শুধুমাত্র এই সংখ্যালঘু ফ্যাক্টরে? কি বলছেন সংখ্যালঘু নেতারা, শুনুন। সংখ্যালঘু মুসলমান বুঝেই গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ঠুকছে ওয়াকফ বোর্ড বিল, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি ওয়াকফ বিল এখানে হতে দিব না লাগু। আজকে বলছে ওয়াকফ বিল আমি পাস করেছি। তো সংখ্যালঘু মুসলমান বুঝেই গেছে না শিক্ষা, না চাকরি, না আমাদের ভালো স্কুল, না ভালো রাস্তা। এই জন্য সংখ্যালঘু মুসলমান এখন মিম দফতর থেকে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যার জন্য কিছু কাজ করেনি আজ পর্যন্ত। সংখ্যালঘু মুসলমানরা মমতা ব্যানার্জির থেকে আস্থা হারাচ্ছে, এটা মমতা ব্যানার্জি নিজে বুঝতে পেরেছেন বলেই উনি দিশাহীন হয়ে এখন যা খুশি তাই বলে বেড়াচ্ছেন। আসলে গরিব মানুষ মমতা ব্যানার্জির কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেছে। আর মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের তেজপাতার মতো ব্যবহার করেন, সেটা সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন। তার ফলে সংখ্যালঘুরা তার প্রতি আর কোনো আস্থা রাখছেন না।
সংখ্যালঘু নেতারা কি বললেন আমরা শোনালাম, কিন্তু সব থেকে বড় বিষয়টা বিহার ভোট দেখিয়ে দিয়েছে। উন্নয়ন করো, থাকো, উন্নয়ন করতে পারবে না বেরিয়ে যাও, এটাই মানুষের ম্যান্ডেট, এটাই মানুষের ভোট। আর সেই ছবিটাই এই মুহূর্তে বাংলায় একেবারে প্রকাশ্যে উঠে আসছে, যেখানে সংখ্যালঘুদের এই অভিমত সামনে আসছে। এই নিয়ে কি বলছে বিজেপি এবং বামেরা, শুনুন। সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের ওপর কোনো রকমই আস্থা রাখতে পারছেন না। এতদিনে তারা ফিল করেছেন যে তারা তেজপাতার মতো ব্যবহৃত হয়েছেন, যাকে তরকারিতে দেওয়া যাচ্ছে কিন্তু খাওয়া যাচ্ছে না। বন্দ্যোপাধ্যায় তো ওয়াক অফ করে নিলেন, বলেছিলেন ওয়াক অফ করবেন না। আলটিমেটলি মুসলিমদের উন্নয়নের জন্য তিনি কিছু করেনি, তাই মুসলিমরা ওদের সাথে নেই, ওনার সাথে থাকছেন না। এবারের ইলেকশনটা হতে দিন, এবার উনি বুঝবেন উনি কাদেরকে দুলেল গাই হিসেবে ব্যবহার করেছেন। এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুসলমানদের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে যে প্রতারণা করেছেন তা বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধরতে পেরেছে। এসআইআর হতে পারে, ওয়াকফ হতে পারে, ওবিসি সার্টিফিকেট হতে পারে, মুসলমানদের ভুল বুঝিয়ে ভ্রান্ত পথে পরিচালিত করে প্র্যাকটিক্যালি এই রাজ্যের মুসলমানদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সর্বনাশ করেছে এই তৃণমূল, এই মমতা। মুসলমানদের ভোট ব্যাংকে পরিণত করো, বিজেপির ভয় দেখিয়ে দাও, এই যে রাজনীতি এটা ধীরে ধীরে মুছে যাবে। কাগজ নাড়িয়ে নাড়িয়ে ये कानून हम नहीं मानेंगे কে বলেছিলেন? কুইজ কন্টেস্ট। ঠিক বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ये कानून नहीं मानेंगे, কানুন মানতে হলো। তার মন্ত্রী অশান্তি উস্কে দিয়ে গোটা রাজ্যকে অশান্ত করেছিলেন এবং মৃত্যু পর্যন্ত হয়েছিল মুর্শিদাবাদ এবং মালদায়। প্রথমে শুনবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কানুন নেহি মানেঙ্গে বলেছিলেন এবং তারপর তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কিভাবে উস্কানি দিয়েছিলেন। ব্যাক টু ব্যাক শুনুন। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोगों को दिल में दुख हुआ है वॉका प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। हमारा लिए दिक्कत है कि हमारा इधर में 33% माइनॉरिटीज है। प्लीज रिमेंबर व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম, সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। তো দেখবেন টনকটা কেমন নড়ে। বিশাখা, যদি মানতেই হতো তাহলে এত ধাপ্পাবাজি, এত উস্কানি এবং মানুষকে অর্থাৎ সংখ্যালঘুদের এত মিথ্যে কথা বলা কেন? একদমই তাই। এই প্রশ্নটাই তো স্বাভাবিকভাবে তারাও করছেন এবং রাজনৈতিক নেতারাও করছেন। এই প্রশ্নটাই করছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অধীর চৌধুরীরা। কোনো দেশে সংবিধান শেষ কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন, ধরা পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না, বলবেন না। 1 নম্বর খতিয়ানে বিএলআরওরা মসজিদ, কবরস্থান, দরগা, ঈদগাহ সবকিছুকে রেজিস্ট্রেশন করছে। 1 নম্বর খতিয়ান মানে সেটা ভেস্টেড সরকারি জমি, আর সেই সম্পত্তিকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সরকারি সম্পত্তি বলে চিহ্নিত করছে এবং তার দখল নিচ্ছে। মুসলিম সমাজ আগামী দিনে এটা বলতে পারবেন না যে এই মসজিদটা সমাজের। সংখ্যালঘু মানুষের সঙ্গে এই অনৈতিক অন্যায় অবিচার আমরা মানছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।